মাত্র এক সপ্তাহের মধ্যে ছবিটা যে এতখানি বদলে যাবে অতি বড় তৃণমূল সমর্থকও ভাবতে পারেনি। গত শুক্রবার ঠিক এই সময়ে সন্দেশখালি নিয়ে রিপোর্টিং করছি এবং সেইখানে ইডি আধিকারিকদের মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে, মাথা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, তাদের প্রাণটা থাকবে কিনা সেই নিয়ে সংশয় হচ্ছে। আর আজকে ঠিক 7 দিন পরে আরেক শুক্রবার সকাল থেকে ঝাঁপিয়ে পড়ল ইডি। এবং ঝাঁপিয়ে পড়াটা নয়, যেভাবে খোঁচা খাওয়া বাঘের মতো রণংদেহী মূর্তি নিয়ে 3 তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল ইডি, সেখানে কিন্তু অনেক জল্পনার জন্ম দিচ্ছে। শেষ পর্যন্ত পড়বে 3টে উইকেট। তৃণমূলের নেতারা তোলামূল নেতা হিসেবে প্রমাণিত হবেন, নাকি ইডি ওই আগের মতো সার্চ করে বেরিয়ে চলে যাবে? আলটিমেটলি কিছু হবে না এবং তারপর তৃণমূলের বড় বড় বকলম বাজি শুনতে হবে, কিছুই তো পেল না। সেটা দিনের শেষে বোঝা যাবে। এখন সবে সার্চ অপারেশন শুরু হয়েছে, কিন্তু শুক্রবার সকাল থেকেই তৃণমূলের আকাশে কালো মেঘ নেমে এসছে। শুধু এই জন্য নয় যে ইডি গেছে, ইডি তৃণমূল নেতার বাড়িতে যাচ্ছে, এটা খুব স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। যে মূর্তিতে, যে টোনে ইডি আজকে ঢুকলো, যে টোনে সিআরপিএফ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে সার্চ অপারেশনটা করছে, অনেক 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 ইঙ্গিত দিচ্ছে। কেন গেল, কিভাবে গেল, কি করেছে, পুরোটা আপনাদের বলবো। শেষ অবধি শুনুন, তাহলেই বুঝবেন ইডি ঠিক কোন মুডে আছে আর এবার তৃণমূলের কপালে ঠিক কোন দুঃখটা নাচছে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, শুক্রবার সকালও নয়, ঠিক কুয়াশাটা তখনও কাটেনি, জাঁকিয়ে পড়েছে শীত, সকলেই এখনও লেপ কম্বলের তলায় আছে। ঠিক সেই সকাল ইডির টিম পৌঁছে গেল 3 তৃণমূল নেতার বাড়িতে। একজন তৃণমূলের মন্ত্রী সুজিত বোস, আর একজন তৃণমূলের স্পোক্সপারসন তথা তৃণমূল বিধায়ক তাপস রায়, আর একজন তৃণমূলের প্রাক্তন পুরসভার চেয়ারম্যান, বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। কিন্তু ইডি গেল যে টোনটাতে, সেইটা কিন্তু মারাত্মক। আপনারা জানেন যে সন্দেশখালি কাণ্ডের পর এই শহরে পা রেখেছিলেন ইডির যিনি সর্বময় কর্তা, সেই রাহুল নবীন। তারপর একাধিক বৈঠক করেছেন, রাজভবনে গিয়ে 1-to-1 রাজ্যপালের সঙ্গে বৈঠক করে এসছেন। তার পাশাপাশি সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটি, এনআইএ, কার সঙ্গে না বৈঠক হয়েছে। পাশাপাশি বৈঠক হয়েছে ইডির আভ্যন্তরীণ টিম নিয়ে। এবং তারপরই পুরো নিয়োগ দুর্নীতিতে আজকে 3 জায়গায় চলে গেল ইডি। এবং যেটা সবথেকে চোখে লাগছে সেটা হচ্ছে যে প্রস্তুতি নিয়ে গেছে। প্রথমেই একটি ঘটনা আপনাদের বলি। সকালবেলা তখনও 7টা বাজেনি, সুজিত বসুর দুটি বাড়িতে চলে গেছে ইডির টিম এবং সেখানে গিয়ে স্বাভাবিকভাবে সন্দেশখালি স্টাইলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। সুজিত বসুর যারা কেয়ারটেকার রয়েছেন, চাকর বাকর রয়েছেন, তারা ঢুকতে দেবেন না, প্রভুর কাছে যেতে দেবেন না। কেন এত ভয় কিসের? ইডি গেলে ঘাড় ধরে তুলে নিয়ে যাবে, সেই জন্য কথা কাটাকাটি হলো এবং ইডি নিজেদের মুডটা কিন্তু বুঝিয়ে দিল। তারপর 7টা বাজার কয়েক মিনিট আগে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুজিত বোস যে বাড়িতে থাকে তার তালাটা খুলতে বাধ্য হলো ওই সুজিত বোসের কেয়ারটেকাররা। এবং প্রথমেই সামনে পড়ল এক পুলিশ হাবিলদার, যাই হোক কিছু একটা হবে, যেটা উর্দি থেকে বোঝা যাচ্ছিল পশ্চিমবঙ্গ পুলিশের কেউ হবে। সুজিত বোসের বাড়ির পাহারায় আছে। যে ইডি আধিকারিক প্রথম ঢুকলেন, প্রথম প্রশ্ন, তোমারা নাম ক্যা হ্যায়? ঠিক এই টোন, এই ভয়েস, তোমারা নাম ক্যা হ্যায়? আচ্ছা বাহার যাও। এবং তারপর ওখানে যারা সাংবাদিকরা গিয়েছিলেন, চিত্র সাংবাদিকরা ছিলেন, তারা একটু ভেতরের পরিস্থিতি করার চেষ্টা করছেন, কেননা একে একে ইডি অফিসিয়ালরা ঢুকছেন। সামনেটাই তখন জটলা, তখনও সুজিত বসুর বাড়ির ভেতরে ঢোকেনি, 10-12 জন আধিকারিক ঢুকে গেছেন এবং সেই পুলিশের যে কর্মচারী ছিল সুজিত বসুর পাহারায়, তাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। চিত্র সাংবাদিকদের যারা জওয়ানরা গেছেন তারা আটকাচ্ছেন, আপনারা দূরে যান, ডিস্টার্ব করবেন না, এখানে করতে দিন। এবং সেই কাজ করার সময় যখন বাইরে গেছে, তখন একজন ইডি আধিকারিক মুখটা একটু বাড়িয়ে, একটা কালো কোট পরে আছে, বলছে ক্যা বল রহে হো? পুলিশকে দেখিয়ে বলছে জরুরত পড়ে তো এক ঝাপ্পড় মারো। টোনটা বুঝছেন, মুডটা বুঝছেন? অর্থাৎ ওখানকার যে সিআরপিএফ জওয়ান আছে, এই পুলিশ আধিকারিক, তারা তো ভাবে যে বাবা মন্ত্রীর বাড়ির গার্ড, আমি রাজ্য পুলিশের ডিজির উপরে থাকি, এরকম একটা ভাব আর কি। কিছু পাকামি করতে গেছে তো এই টিকটোন, ক্যা বল রহে হো? জরুরত পড়ে তো এক ঝাপ্পড় মারো।
খাটিয়ে একটা থাপ্পড় মারো, শান্ত করে দাও, আমাদের কাজ আমাদেরকে করতে দাও। সুজিত বসুর বাড়িতে গেছে এবং সেখানে ভেতরে এখন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এর মাঝখানে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা নজিরবিহীনভাবে দেখা গেল, সেটা হচ্ছে যে সিআরপিএফ জওয়ানরা ইডি সার্চের সময় যায় সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি। বাড়ির সামনেটা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, তাদের শরীরে যেরকম আমরা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে জম্মু কাশ্মীরে যেখানে পাথর ছোড়া হয় সেইখানে যে প্রস্তুতি নিতে হয়, বা ছত্তিশগড়ে যে মাওবাদী অধ্যুষিত অঞ্চল সেখানে যে প্রস্তুতি নিতে হয় নিজেদের আত্মরক্ষা করার জন্য, ঠিক সেই রকম প্রস্তুতি আছে। মাথায় হেলমেট, ভেতরে জ্যাকেট, যে জ্যাকেটটাকে বুলেট প্রুফ করা হচ্ছে এবং পাথর ছুঁড়লেও লাগবে না, হাতে লাঠি এবং সঙ্গে রয়েছে টিয়ার গ্যাসের শেল। অর্থাৎ কেউ যদি সন্দেশখালির মতো নচ্ছারগিরি করতে আসো তাহলে কিন্তু কপালে কপালে দুঃখ আছে, বুঝিয়ে দেবো সেই জায়গাটা। এবং তারা রীতিমতো টহল দিচ্ছেন, যেরকম আমরা ভোটের সময় করতে দেখি, নজিরবিহীনভাবে পুরো এলাকায় টহলদারি চলছে। এবং সেখানে যদি কোথাও কোনো জটলা দেখছে, কোথাও কাউকে আনওয়ান্টেড দেখতে পাচ্ছে, প্রশ্ন করছে। একটা জায়গা তো দেখলাম খুব মারাত্মক লাগলো, ক্যা চাহ রহে হো, ক্যা জরুরত হ্যায় ইয়া পর, কিছু একটা বললেন, কি বললেন সেই লোক আমার শোনা গেল না, কিন্তু কুছ দিখানা চাহতো, ক্যা দিখানা চাহতো, ভাগো ইয়া সে, ঠিক এই টোন, এই ভাষায় কথা বলছে। অর্থাৎ শরীরী ভাষাটা বদলে গেছে। আসলে ইডি ব্যাপারটাকে ভদ্রতার জায়গায় রেখেছিল, আর সেই ভদ্রটাকে তৃণমূল ভেবেছিল দুর্বলতা। তারা এসে মারবে, ধরবে, সিআরপিএফ ইডি ভয়ে কুঁকড়ে চলে যাবে। আরে ভাই, তোলাবাজের দল, গরিবের পেটে লাথ মারো, সাধারণ মানুষের চাকরি চুরি করো, আর নিজেরা ফুলে ফেঁপে ওঠো সেটা তদন্ত করতে এসছে, আর তাদেরকে তোমরা মেরে ধরে আটকাবে। এরা কাশ্মীর ঠান্ডা করেছে, এরা মাওবাদীদের ঠান্ডা করেছে, এরা বৈদেশিক শত্রু এই দেশে এসে কিছু পাকামি করতে গেলে, এই দেশে নাশকতা করতে গেলে তাদেরকে ধরে ঠান্ডা করেছে। তোমরা কোন ক্ষেতের মুলি হে? এক একটা তোলাবাজ, বড় বড় ডাকাত, ফেরেববাজ, চিটিংবাজ, যাদেরকে ঘাড় ধরে তুলে নিয়ে গিয়ে জেলে রাখা হচ্ছে। তোমাদের সরকার চলছে বলে যা খুশি তাই ভেবে রেখেছ, পুলিশকে দলদাস করে রেখেছ বলে যা খুশি তাই ভেবে রেখেছ। ওরকম মন্ত্রী থাকা অবস্থায় পিছনে 1000টা পুলিশ নিয়ে 4000 পুলিশ দিয়ে ঘিরে অনেক বড় বড় ফুটানি অনেকে করতে পারে, কিন্তু সততার জায়গায় থেকে এই জায়গাটা করে দেখাও তো, পুলিশ বাহিনীকে হটিয়ে দেখাও তো। পুলিশ আর প্রশাসনটা পাশ থেকে সরে গেলে কে তোমরা? অনুব্রত মণ্ডল বাঘ ছিল, আজকে তো ইঁদুর, কি নেংটি ইঁদুর হয়ে তিহারে গড়াগড়ি খাচ্ছে, সেই জায়গায় চলে গেছে। সুজিত বসুর বাড়িতে, সুজিত বসুর পাড়ায় এই অবস্থা ইডির, এবং তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যা মুড, তাদের যা রণংদেহী চেহারা, সেখানে সিআরপিএফের যা প্রস্তুতি রয়েছে সেখানে কিন্তু আশা বাড়ছে। এই কথা তো মেনে নিতেই হবে যে কিছু তো ইডি পেয়েছে। এর আগে আপনাদের মনে থাকবে সুজিত বসুকে সিবিআই ডেকেছে এবং তাকে সিবিআইয়ের ওই যে অফিস আছে কলকাতায়, সেখানে গিয়ে হাজিরা দিতে হবে, এমন একটা খবর ছড়িয়ে পড়ে। খুব সম্ভবত 30শে অগস্ট তাকে ডাকা হয়েছিল, এবং সেদিনকে যখন বেলা 11টা পেরিয়ে যায়, এই সুজিত বোস সাংবাদিকদের ডেকে বড় বড় বকলমবাজি করে সেখানে সাংবাদিক বৈঠক করছিল। এই খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, এলাকার মানুষ আমাকে বলছে তোমার মতো সৎলোক হয় না, তাকে নিয়ে এরকম করা হচ্ছে। আমি খুব আহত হয়েছি, আমি খুব ব্যথিত হয়েছি। আহারে, কাব্য ঝরে পড়ছে একদম গাল দিয়ে। আজকে তো ইডি বাড়িতে পৌঁছে গেল, কি বলবেন সুজিত বোস? রাজনৈতিক প্রতিহিংসা? যদি রাজনৈতিক প্রতিহিংসা হতো তাহলে সবার আগে এই দলটাইতে একটাই পোস্ট আছে বলা হয়, বাকি সব তো আপনারা ল্যাম্প পোস্ট। মমতা ব্যানার্জির ছবি না থাকলে আপনারা জিততে পারবেন না, আপনারা নিজেরা সগর্বে বলেন। তাহলে যদি রাজনৈতিক প্রতিহিংসা করতে হয়, ওই পোস্টটিকে তুলে নিলেই তো হয়। সবার আগে মমতা ব্যানার্জির বাড়িতে ইডি সিবিআই পৌঁছে যাবে, তাকে তুলে নিয়ে যাবে। রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, কোনো যুক্তিতর্কে ধার ধারা তো দরকার নেই। আর ব্যাস, মমতা ব্যানার্জিকে তুলে নিয়ে গেলেই তো তৃণমূল কংগ্রেস শেষ। আপনাদের দলের সাংসদ নেতা সুদীপ ব্যানার্জি বলেছে মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যেত। আহারে, বাংলার কি সম্মান বাড়াচ্ছে। তো যাই হোক, সেইখানে তৃণমূল কংগ্রেস তাহলে কোথাও থাকবে না। তাহলে রাজনৈতিক প্রতিহিংসা হলে আপনাদের মতো চুনোপুটি ল্যাম্প পোস্টকে তুলতে যাবে কেন? নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে, আর সেই ব্যাপারটাই খুঁজে দেখতে গেছে ইডি।
শেষ পর্যন্ত কি পাওয়া যায়, যেটুকুনি জানা যাচ্ছে যে দক্ষিণ দমদম পুরসভায় সুজিত বোস উপপ্রধান ছিলেন, একসময় ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং সেই সময়ে এই অয়নশীলের কোম্পানিকে দিয়ে যে দুর্নীতি করানো হয়েছে সেই তদন্তেই গেছে ইডি। এবং তার থেকেও বড় কথা, যখন ওই সব্যসাচী দত্ত বিজেপিতে জয়েন করে গেল, তখন সুজিত বোসকে সেখানে ক্ষমতায়ন করার জন্য তাকে রাজ্যের মন্ত্রী করা হয়। তিনি মন্ত্রী হয়ে গেলেও বকলমে দক্ষিণ দমদম পুরসভাটা তিনিই চালাতেন, তার অনুগতদের বসিয়ে পুরো জায়গাটাকে চালানো হতো। এবং আপনাদের মনে থাকবে, এই দক্ষিণ দমদম পুরসভায় একসময় পাঁচু রায়ের মতো লোককে, যাকে লেটারম্যান বলা হতো, চিঠিম্যান, পেপারে খুব চিঠি লিখতেন। আপনারা একটা সময় জানেন যে তখনও ইন্টারনেট এত কিছু উন্নত হয়নি, সেই সময় ওই সম্পাদক সমিবেশু বলে একটা হতো, বা সম্পাদকের কলম বলে হতো, সেইখানে চিঠি লিখে সাধারণ যারা পাঠক তারা বিভিন্ন বিষয়ে কথা বলতে পারতেন, এবং তাদের সেই চিঠি অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হতো। তো এই পাঁচু রায় ছিলেন সেরকমই, এবং তার চিঠির যে ভাষা, তার যে বয়ান, সেটা পড়ে অনেকেই সমৃদ্ধ হতো। রাজনীতির সঙ্গে খুব একটা সংস্পর্শ ছিল না, কিন্তু তার এই প্রতিবাদী ভাবমূর্তিটা সকলেই খুব ভালোবাসতেন। সেই জায়গা থেকে পাঁচু রায়কে এই দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূল ক্ষমতায় আসার পর চেয়ারম্যান করা হয়। এবং সকলেই তখন ভেবেছিলেন যে এরকম পাঁচু রায়ের মতো একজন মানুষকে যখন করা হচ্ছে, সত্যিই তৃণমূল কংগ্রেস সততার সঙ্গে চলবে। কিন্তু অচিরেই দেখা যায় সেই পাঁচু রায় তিনি কার্যত দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছেন। কেননা ওইখানে যে তোলাবাজি হতো, ওখানে যে ফেরেববাজি হতো, ওখানে যে চিটিংবাজি হতো, সেগুলো তিনি হতে দিতেন না। এই পাঁচু রায়কে সম্প্রতি ইডি বারে বারে নিজের দপ্তরে ডেকে জেরা করেছে, তার কাছে গেছে, তার কাছে গিয়ে জানতে চেয়েছে, এবং সেখান থেকেই নিশ্চয়ই কিছু এমন তথ্য উঠে এসছে যার পরিপ্রেক্ষিতে সুজিত বোসের বাড়িতে চলে গেছে। এর পাশাপাশি বরানগরের যিনি বিধায়ক রয়েছেন, তৃণমূলের স্পোক্সপারসন তাপস রায়, তার বাড়িতেও তিনি আপাতত থাকেন ওই বড় বউবাজারে, সেইখানে চলে গেছে। এবং যেটা ঘটনা জানা যাচ্ছে যে সেখানে কিন্তু সুদীপ ব্যানার্জির এলাকা বলে পরিচিত, ফলে তাপস রায়ের অনুগামীরা সেখানে গিয়ে বিশাল রকমের বাওয়াল করবেন এরকম নয়। সুজিত বসুর বাড়িতে যেরকম একটা সাজো রব রয়েছে, তাপস রায়ের বাড়ির ক্ষেত্রে কিন্তু সেরকম ততটা নয়, কিন্তু যথেষ্ট পরিমাণ সিআরপিএফ সেখানেও রয়েছে তার বাড়ির সামনে, যাতে কেউ কোনো রকম কোনো অসুবিধা করতে না পারে। আর সুজিত বসু যে বাড়িতে থাকেন, সেই বাড়ি থাকার পাশাপাশি সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে তার আরেকটা বাড়ি আছে, যে বাড়িতে তিনি থাকেন না কিন্তু নিয়মিত যাতায়াত আছে, সেখানেও কিন্তু ইডির অপারেশন চলছে। শুধু তাই নয়, শ্রীভূমি স্পোর্টিং সুজিত বসুর পুজো নামে বিখ্যাত, যে পুজো মহালয়ের আগে, দেবীপক্ষ পড়ার আগেই পিতৃপক্ষেই তার উদ্বোধন করে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ এঁকে, যে পুজোতে ফিরহাদ হাকিম কলকাতার মহানাগরিক বা ওই রাজ্যের দাপুটে মন্ত্রী মা দুর্গার দিকে পা এরকম করে পিছন করে দাঁড়িয়ে থেকে ছবি তুলতে পারেন, সেটা নিয়ে বিতর্ক হয়, সেটাকে আবার ধামাচাপা দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে। ধর্ম যার যার, উৎসব সবার, যা খুশি যে কেউ করতে পারে। দুর্গাপুজো থেকে আজান চলে, কিন্তু অন্য কোথাও থেকে কিছু হয় না। যাই হোক, সেই শ্রীভূমি স্পোর্টিং সেটাও কিন্তু ইডির নজরে রয়েছে। এর পাশাপাশি বরানগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, এখন আপাতত তিনি আর চেয়ারম্যান নন, একজন কাউন্সিলর মাত্র, সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও ইডি চলে গেছে। শোনা যাচ্ছে তার কাছ থেকেই, তার আমলেই কিন্তু বহু রকম কিছু হয়েছে। এখন কেন এদের বাড়িতে ইডি গেছে, দেখুন এখনও ডিটেলসে ইডির তরফে কিছু জানা যায়নি, কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে যে অয়নশীলের কোম্পানিকে দিয়ে এই দক্ষিণ দমদম পুরসভা এবং বরানগর পুরসভায় চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে। সোজা কথায় চাকরিগুলোকে বেচা হয়েছে, অযোগ্যদের হাতে সেই চাকরি তুলে দেওয়া হয়েছে লাখ লাখ টাকার বিনিময়ে, এবং যোগ্যরা সেখানে প্রত্যেকবার বঞ্চিত হয়েছে। মা মাটি মানুষের সরকারের এই তিনজন দায়িত্ব নিয়ে নাকি সেই কাজটা করেছেন, আর সেটার সঙ্গে সত্যিই তাদের যোগ আছে নাকি তারা ক্লিনচিট, ডেটল জলে ধোয়া, দুধে মোড়া তুলসী পাতা, সেটাই ইডি খুঁজে দেখতে গেছে। শেষ পর্যন্ত কি হবে, উইকেট পড়বে কি পড়বে না, আমাদের নজর অবশ্যই থাকবে। কিন্তু ইডি আজকে যেভাবে খোঁচা খাওয়া বাঘের ভূমিকায় গেছে, যেভাবে দাপিয়ে ঢুকলো এবং যেভাবে টোনটা সেট করলো, এবং সব থেকেও বড় কথা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এলাকাকে যেভাবে ঠান্ডা করে দিল, কুঁকড়ে গেছে ওখানে। যেসব ফেরেববাজগুলো ভাবছিল সাজানের স্টাইলে, বলেছিল না দিকে দিকে জনরোষ হবে, ওই বুড়ো ভাম একটা মন্ত্রী আছে বলেছিল না দিকে দিকে জনরোষ হবে, ওই আর একটা বুড়ো ভাম বিধায়ক আছে বলেছিল না, যেখানে যাবে সেখানে ইডির উপর এরকম আছড়ে পড়বে। আজকে দেখি কার কত হিম্মত আছে। যেভাবে ইডি দাপিয়ে ঢুকলো, যেভাবে সিআরপিএফ এলাকা দাপিয়ে বেড়াচ্ছে, আজকে দেখি কোন তোলামূলের বুকে কতখানি পাটা আছে, আজকে গিয়ে ওখানে কিছু করুক। এবং সব থেকে বড় কথা,
ওই বলেছিল না, ফেডারেল স্ট্রাকচার মানতে হবে, পুলিশকে আগে ইনফর্ম করে যেতে হবে, পুলিশকে কাঁচকল আগে ইনফরমেশন করেছে, ওখানে পৌঁছানোর পর পুলিশকে জানানো হয়েছে। দেখি আজকে পুলিশও কি করে। দলদাস পুলিশ, যারা বিরোধীদের টুঁটি টিপে ধরতে পারে, ফলস কেসে তুলে নিয়ে গিয়ে জেল খাটাতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, আর অপদার্থ ব্যর্থ 7 দিন একটা শাহজাহান শেখের মতো জঙ্গিকে ধরতে পারে না, সেই পুলিশ আজকে কতখানি মস্তানি করতে পারে সেটাও দেখা যাবে। কিন্তু সব থেকে যেটা আশা জাগাচ্ছে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ। পড়বে কি শেষ অব্দি উইকেট, আমাদের তো নজর থাকছে। তবে ইডি এবং সিআরপিএফের এই ভূমিকা নিয়ে, এই টোন নিয়ে, এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনারা কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।